আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ভাস্কর্য নিয়ে অপপ্রচার চালানো 25 ফেসবুক আইডি শনাক্ত। দেশের বাইরে থেকে করা হচ্ছে এই অপকর্ম। পদ্মা সেতুতে দুপুরে বসছে 40তম স্প্যান, দৃশ্যমান হবে 6 কিলোমিটার। এবং বিজয়ের 49 বছরে দারুণ এগিয়েছে অর্থনীতি, জিডিপির আকার বেড়েছে 2.5 গুণ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে যুবলীগের প্রতিষ্ঠাতা মুজিব বাহিনীর প্রধান শেখ ফজলুল হক মনির 81তম জন্মবার্ষিকী আজ। ভাস্কর্য নিয়ে অপপ্রচার চালানো 25টি ফেসবুক আইডি শনাক্ত করেছে সিআইডি। সংস্থাটির সাইবার ইন্টেলিজেন্স ইউনিট জানিয়েছে, ডিজিটাল মাধ্যমে চলছে নানা অপপ্রচার। মূলত দেশের বাইরে ফেসবুক আইডি থেকেই অপকর্ম করা হচ্ছে। দীপু শিকদারের রিপোর্ট। যারা বঙ্গবন্ধুর পক্ষে তারা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙে। সম্প্রতি কয়েকটি ইসলামিক দল বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে অদ্ভুতপূর্ণ বক্তব্য দেয়। গ্যান্ডারিয়ায় বঙ্গবন্ধুর কোনো ভাস্কর্য স্থাপন করতে দেওয়া হবে না বলেও হুমকি দেয় তারা। আমরা সেখানে মূর্তি হতে দেব না। ভাস্কর্য ইস্যুতে উদ্দেশ্যপূর্ণভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার বিরুদ্ধে মাঠে নামে প্রগতিশীল বিভিন্ন সংগঠন। তারপরও থেমে নেই সুযোগ সন্ধানী ওই মহলের অপকর্ম। এবারও ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার প্রধান, গুরুত্বপূর্ণ ব্যক্তি, এমনকি রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা। ডিজিটাল যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিষয়টি শুরু থেকেই পর্যবেক্ষণ করছে সিআইডি। এরই মধ্যে একাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। বর্তমান সরকারের যে অবস্থা, যেটা উন্নয়ন যেটা চলতেছে, এটাকে বাধাগ্রস্ত করার জন্য, জনসাধারণকে একটা বিভ্রান্ত একটা সিচুয়েশন তৈরি করার জন্য এর পিছনে অবশ্যই একটা গ্রুপ তো সক্রিয় রয়েছে। এরকম তো আমরা অবশ্যই শনাক্ত করে যাচ্ছি। এরকম আমরা বেশ কয়েকজনের নাম পেয়েছি। বেশ কিছু ফেসবুক আইডিও শনাক্ত করেছে সিআইডি। আমরা বেশ কিছু আইডি আইডেন্টিফাই করেছি, সেটা 20-25টা আইডির মতো হবে। কিছু আইডি রয়েছে আপনার দেশের, কিন্তু আসলে তাদের হলো সেই ভুয়া নামে করা। বেশিরভাগ ক্ষেত্রে হলো এরা আপনার দেশের বাইরে অবস্থান করে। ডিজিটাল প্ল্যাটফর্মে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। নির্দিষ্টভাবে নির্ধারিত কোনো সংখ্যা নেই, সংখ্যাটা বাড়তে পারে আবার কমতে পারে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর 11 ও 12 নম্বর পিলারের উপর 40তম স্প্যান বসবে আজ। দৃশ্যমান হবে সেতুর 6 কিলোমিটার। স্প্যানটিকে 2 পিলারের কাছে নোঙর করে রাখা হয়েছে। 39তম স্প্যান বসানোর 7 দিনের মাথায় শুরু হয়েছে স্প্যানটি বসানোর কার্যক্রম। সবকিছু ঠিক থাকলে দুপুর 1টা থেকে এই কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করছেন প্রকৌশলীরা। পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল 2014 সালে, আর 2017 সালের ডিসেম্বর মাসে বসানো হয়েছিল প্রথম স্প্যানটি। এরপর ধাপে ধাপে এ পর্যন্ত 39টি স্প্যান বসানো হয়েছে। সেতুর মোট পিলার 42টি, স্প্যান বসবে 41টি। বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা। বিজয়ের 49 বছরে দারুণ গতিতে এগিয়েছে অর্থনীতি। বাংলাদেশ এখন দ্রুত বিকাশমান অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম। উন্নয়নশীল থেকে উন্নত দেশের কক্ষপথে 71-এর বিজয়ী দেশটি। 75 পরবর্তী সময়ে উল্টো যাত্রা থামিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে জাতির পিতার অর্থনৈতিক দর্শনের সব অর্জন। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। একদিকে যুদ্ধ জয়ের আনন্দ, অন্যদিকে ধ্বংসলীলা। যুদ্ধে পোড়া মাটিকে সোনার দেশ গড়ার স্বপ্নে জাতির পিতার এগিয়ে চলা। বঙ্গবন্ধুর দর্শনেই ঘুরে দাঁড়াতে থাকে অর্থনীতি। 75-এর পর অর্থনীতিরও উল্টো যাত্রা। তবে তলাবিহীন অর্থনীতির তকমা লাগা বাংলাদেশ ঘুরে দাঁড়াতে সময় নেয়নি। হালটা ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
মাথাপিছু গড় আয়, মানব সম্পদ উন্নয়ন, অবকাঠামো এবং উৎপাদনে সাফল্য এসেছে। 2016-17 অর্থবছরে প্রবৃদ্ধির হার ছিল 7.28%, পরের অর্থবছরে 7.65%। বৈদেশিক মুদ্রার রিজার্ভ 9 গুণ বেড়ে 41 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। গত 13 বছরে মাথাপিছু আয় বেড়েছে কয়েক গুণ। 2009 সালে জিডিপির আকার 100 বিলিয়ন ডলার থেকে 3 গুণ বেড়ে হয়েছে 330 বিলিয়ন ডলার। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। ওষুধ শিল্প স্থানীয় চাহিদার 95% পূরণ করে রপ্তানি করছে 100-রও বেশি দেশে। 2009 সাল থেকে বৈদেশিক রপ্তানি আয় 3 গুণ বেড়ে দাঁড়িয়েছে 34.67 বিলিয়ন ডলারে। 11 লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে বিশ্ব মানবতার অনন্য উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শনই এই অর্জনের ভিত বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। 72 সালে বিশ্বব্যাংক বলছিল বাংলাদেশের মাথাপিছু আয় শতকরা $80, আর এখন IMF বলছে মাথাপিছু জিডিপি 1875, যেটা ভারতের চেয়ে $11 বেশি এবং পাকিস্তানের চেয়ে অনেক বেশি। সত্যিকার ভাবে আর্থসামাজিক অগ্রগতিতে যে বিশাল জোয়ারটা এসেছে সেটা 2009 সালের জানুয়ারির 7-8 তারিখে যে মন্ত্রিসভা হলো সেখান থেকে শুরু হলো। তবে দুর্নীতি অর্থনীতির ছোট চ্যালেঞ্জ হলেও করোনা মোকাবেলাকে এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন এই অর্থনীতিবিদ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ, মেগা চ্যালেঞ্জ হলো এই কোভিডকে দমন করা এবং ভ্যাকসিন কিনে এনে। কাজে এখানে কিন্তু খুব শক্ত হাতে একজন লোককে দিতে হবে যিনি জনবন্ধু শেখ হাসিনা সম্পূর্ণ আস্থাভাজন। বিশ্বের দ্রুত অর্থনৈতিক অগ্রগামী 3 দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। এই সূচক ধরে রাখতে বাস্তববাদী হওয়ার পরামর্শ তাঁর। পৃথিবীর 3টা সবচেয়ে দ্রুত অগ্রগামী দেশের মধ্যে বাংলাদেশ একটা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রংপুর টাউন হল বৌদ্ধভূমিতে পাওয়া গেছে মানুষের হাড় ও দাঁত। নির্মাণাধীন শহীদ স্মৃতিস্তম্ভ খননের সময় একটি কূপে এসব পাওয়া যায়। মুক্তিযোদ্ধারা জানান, যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী নিরীহ মানুষকে ধরে এনে হত্যা করে এখানে ফেলে দিত। কূপটি সংরক্ষণের দাবি জানিয়েছেন তারা। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। 1971 সাল রংপুর টাউন হলে পাকিস্তানি বাহিনী স্থাপন করে ক্যাম্প। যুদ্ধের 9 মাস তারা রংপুর ও আশপাশের জেলা থেকে ধরে আনা মানুষকে নির্যাতন করে হত্যার পর পেছনের খালি জায়গা ও কূপে ফেলে দিত। স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের দখলে আসে পাকিস্তানি বাহিনীর টর্চার ক্যাম্প বলে পরিচিত এই টাউন হল। মুক্তিযোদ্ধারা ওই কূপের কাছে নারীদের পরিধেয় বস্ত্র ও হাড়গোড় দেখতে পান। এরপর জায়গাটি বেদখল হয়ে গড়ে ওঠে স্থাপনা। সরকারি সিদ্ধান্তে বদ্ধভূমিতে স্মৃতিসৌধ নির্মাণের জন্য গত সপ্তাহে শুরু হয় মাটি খনন। দৃশ্যমান হয় কূপটি। সেখান থেকে উদ্ধার হয় মানুষের হাড়গোড় সহ নানা জিনিস। আমাদের মা বোনদের ধরে নিয়ে এসে এখানে তাদের লালসা চরিত্র করার পর যারা মারা যেত তাদেরকে ইন্দ্রের মধ্যে তুলে দেওয়া হতো। পরবর্তী প্রজন্মের কাছে যুদ্ধের ইতিহাস তুলে ধরতে কূপটি সংরক্ষণের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনেরা। ইন্দিরাটা হচ্ছে এখানে যে নির্যাতন করছে পাক বাহিনী তারও একটা চিহ্ন রয়ে গেছে, সর্বশেষ চিহ্ন। এই ইদারার দৃশ্যমানতা দেখে আমাদের ইতিহাসের জীবন্ত সাক্ষী এখানে সবসময় জ্বলজ্বল করে জ্বলতে পারে এবং বাংলাদেশের মুক্তির ইতিহাস এখানে জীবন্ত হয়ে থাকবে। স্মৃতিস্তম্ভের উদ্দেশ্যই তো তাই, সেই দাবি আমরা করেছি। কুয়াটি সংরক্ষণ করে স্মৃতিসৌধ নির্মাণ করার কথা জানালেন জেলা প্রশাসক। এই যে ইদারাটা আমরা খনন করে ওটা ওই পুরাতন ইটের মাধ্যমে ওটা ওই ইদারা হিসাবেই রেখে পাশে একটু ফেন্সিং দিয়ে ওই জায়গাটা আমরা ওইভাবেই রাখতে চাই। সমর ইসলাম, 21 টেলিভিশন। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ব্রাহ্মণবাড়িয়া বিল্ডিং কোড না মেনেই ইমারত নির্মাণ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। এবং নারায়ণগঞ্জের কাঞ্চন নামে পৌরসভা, নেই ন্যূনতম নাগরিক সুবিধা। আবার আমন্ত্রণ সকাল 9টা 21 সংবাদে।
যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুজিব বাহিনীর প্রধান শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মবার্ষিকী আজ। বাংলাদেশের রাজনীতির ইতিহাসের বড় একটি অধ্যায় জুড়ে আছেন শেখ মনি। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ গঠনে জাতির পিতার নির্দেশে যুব সমাজকে সংগঠিত করেন তিনি। প্রতিষ্ঠা করেন দৈনিক বাংলার বাণী। আজকের বাস্তবতায় শেখ মনির আদর্শ ভীষণ প্রাসঙ্গিক বলে মনে করেন বিশ্লেষকরা। দর্শক দেখুন আকবর হোসেন সুমনের আরও একটি রিপোর্ট। 1939 সালের 4 ডিসেম্বর টুঙ্গিপাড়ায় জন্ম শেখ ফজলুল হক মনির। বাবা মরহুম শেখ নুরুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি, মা শেখ আসিয়া বেগম বঙ্গবন্ধুর বড় বোন। সংগ্রাম তার রক্তে। 1962 সালে হামদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেন তিনি, কারাবরণও করেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মুনি 1964 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে চ্যান্সেলর ও পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর আব্দুল মুনিম খানের কাছ থেকে সনদ গ্রহণে অস্বীকৃতি জানান। গণবিরোধী শিক্ষানীতির প্রতিবাদে সমাবর্তন বর্জন আন্দোলনেও নেতৃত্ব দেন। 6 দফা দেওয়ার পরে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্র মামলা, সেই মামলার বিরুদ্ধে এই মনিভাইরা সবাই মিলে এই নেতৃত্ব দিচ্ছেন, গণ অভ্যুত্থান হয়ে গেল। মনিভাই যেইভাবে বিএলএফকে অর্গানাইজ করেছেন, সত্যি কথা বলতে কি ইন্টারনালি দেশের অভ্যন্তরে যেই যুদ্ধগুলো হয়েছে তার বেশিরভাগ করছে মুজিব বাহিনী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার ডিগ্রি প্রত্যাহার করে নেয়। 6 দফা আন্দোলনে হুলিয়া মাথায় নিয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। যুবকদের সংগঠিত করে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধ শেষে দেশ গঠনে জাতির পিতার নির্দেশে যুবকদের সংগঠিত করেন শেখ মনি। যুবলীগ গঠন করে গোটা বাংলাদেশের যত মুক্তিযোদ্ধা আছে, যুব সমাজ আছে, সবাইকে অর্গানাইজ করে ফেললেন। সরকারি কাজে কর্মে এদেরকে ব্যবহার করা শুরু করলেন। প্রতিষ্ঠা করেন দৈনিক বাংলার বাণী। সিনেমা পত্রিকা ও বাংলাদেশ টাইমসের যাত্রাও তার হাত ধরেই। বর্তমান বাস্তবতায় শেখ ফজলুল হক মনির দেখানো পথ ও তার শিক্ষা অনুকরণীয় বলেই মনে করেন বিশ্লেষকরা। মনিভাই যে কোনো ইস্যুতে মনিভাই নিজে লিখতেন, কলম লিখতেন, বাংলার বাণীতে লিখতেন, ওই বাংলাদেশ টাইমসে লিখতেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিল্ডিং কোড না মেনেই ইমারত নির্মাণ চলছে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায়। অভিযোগ আছে 6 তলার অনুমোদন নিয়ে নির্মাণ করা হয়েছে সুউচ্চ ভবন। শহরব্যাপী বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। কর্তৃপক্ষ বলছেন অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান শুরু হবে শিগগিরই। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1968 সালে। প্রথম শ্রেণীর এই পৌরসভা এলাকায় ভবন নির্মাণে বিধি মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। শহরের কাউতলি, ফুলবাড়িয়া, বাগানবাড়ি, কাজীপাড়া, পাইকপাড়া সহ বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক এলাকায় নিয়ম বহির্ভূত বহুতল ভবন নির্মাণ হচ্ছে। বিধি না মেনে নির্মিত ভবনের কোনো পরিসংখ্যাও নেই কর্তৃপক্ষের কাছে, এমন অভিযোগ পৌরবাসীর। অলিতে গলিতে 10 তলা 12 তলা এইভাবে একটার সঙ্গে একটা লাগে এবার হেলে দুলে তুলতেছে। গ্যাস প্রবণ এলাকা, যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদ ঘটতে পারে। সুউচ্চ ভবনের সংখ্যা নির্ধারণে জরিপ চলছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। কিছু সার্ভে এখনো সদরে বাকি আছে। এই বিল্ডিংগুলো আমাদের সার্ভের আওতায় চলে আসবে। যারা ইতিমধ্যে বিল্ডিং করে ফেলেছে উইদাউট পারমিশনে, তাদেরকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করতেছি। এসব ভবনে অগ্নি প্রতিরোধক ব্যবস্থা নাজুক বলে উল্লেখ করেছে ফায়ার সার্ভিস। বিল্ডিং ওনারকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে। আগুন লাগলে কিভাবে আগুনটা নির্বাপন করবে, তার ভবনের ভিতরে অগ্নি প্রতিরোধ নির্বাপন ব্যবস্থা অবশ্যই তাকে এস্টাবলিশ করতে হবে। বিল্ডিং কোড না মেনে নির্মিত ইমারত মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের সহায়তা নেওয়া হবে বললেন পৌর মেয়র। ইদানিং লক্ষ্য করা যেতেছে যে কিছু কিছু বিল্ডিং প্ল্যান অনুমোদিত ছাড়াও তারা করে, আইন অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হবে। নীতিমালা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা ভবন নির্মাণ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক। যে অগ্নি ঝুঁকি রয়েছে অথবা ইমার্জেন্সি এক্সিট নেই, সেই ভবনগুলিকেও আমরা মোবাইল কোড করে আমরা আইডেন্টিফাই করে তাদের ওখানে মোবাইল কোড পরিচালনা করছি। দুর্ঘটনার আগেই সংশ্লিষ্ট দপ্তরগুলো তৎপর হবে এমন প্রত্যাশা সকলের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। নারায়ণগঞ্জের কাঞ্চন শুধু নামেই পৌরসভা। রাজধানী সংলগ্ন ক্রমবর্ধমান এলাকাটি পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জনপ্রতিনিধিরা, কিন্তু অন্ধকার আজও বিদ্যমান। মেয়র বলছেন চেষ্টা আছে, নেই শুধু বরাদ্দ।
ইয়াকুব লিটনের ছবিতে আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। পৌরসভা হওয়ার পর শীতলক্ষ্যাপাড়ের মানুষ ভেবেছিলেন দৈনন্দিন জীবনে বুঝি বিশাল এক পরিবর্তন আসবে। ল্যান্ডফিল আর ডাস্টবিনের অভাবে কাঞ্চনের বাতাস সারাক্ষণ ছড়ায় ময়লার দুর্গন্ধ। পৌরসভার চেষ্টা থাকলেও আছে লোকবল আর বরাদ্দের সংকট। রাস্তাটা দুর্গন্ধ, একেবারে মশা মাছি, কত যন্ত্রণা। যারা চিকিৎসা নিতে আসে ওরা অসুস্থ হয়ে যায়। শতবার চেষ্টার পরও পৌরসভার কোনো উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি না। শহরের ভেতর দিয়ে এঁকে বেঁকে গেছে মাটির রাস্তা। নতুন সড়ক নির্মাণ চললেও তাতে নেই ড্রেনের দেখা। অল্প বৃষ্টিতে ডুবে যায় শহরের কিছু অংশ। একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সের চারপাশও ডুবে আছে এই শীতে। রাস্তাঘাটগুলো ছোট, চাপা রাস্তা, এক গাড়ি গেলে আরেকটা গাড়ি যেতে পারে না। এ নাকি স্বাস্থ্য কমপ্লেক্স, এই ময়লার স্তূপ থাকে স্বাস্থ্য কমপ্লেক্সে। এটা কেমন স্বাস্থ্য কমপ্লেক্স? মেয়র বলছেন পথ চলা অল্প দিনের, তাই পর্যাপ্ত বরাদ্দ মেলেনি কাঞ্চন পৌরসভার। লাগবে রাস্তা, ড্রেন, কালভার্ট। বরাদ্দ আসলে আমার 100%-এর মধ্যে 40%-এর কাজ হয়ে যাবে। পৌরবাসীর অভিযোগ, খেলার মাঠ, পার্ক কিংবা আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত হয়নি এখনো। পৌরসভার মধ্যে কোনো পার্ক নেই, খেলার মাঠ নেই। ঢাকার পাশেই কাঞ্চন পৌরসভা হবার পর এলাকার মানুষ সোনালী দিনের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তা তো হয়নি। উপরন্তু ভাঙা রাস্তা আর জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স সহ নানাবিধ সমস্যার সম্মুখীন তারা। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21শে টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21শে টেলিভিশন। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। আবারও নিচ্ছে বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ব্রিটেনে ভ্যাকসিনের প্রথম চালান। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত 6.5 কোটি, মৃত্যু 15 লাখ ছাড়িয়েছে। এবং বঙ্গবন্ধু টি-20তে দুপুরে ঢাকার মুখোমুখি রাজশাহী, বিকেলে বরিশালের প্রতিপক্ষ খুলনা। শেষ করব ঝুঁকিতে থাকা ডলফিনের খবর দিয়ে। দূষণে বিলুপ্ত হতে চলেছে মিঠা পানির ডলফিন। গেল 2.5 বছরে শুধু চট্টগ্রামের হালদা নদীতেই 28টি ডলফিনের মৃত্যু হয়েছে। এর জন্য অবৈধভাবে বালি উত্তোলন, ইঞ্জিন চালিত নৌকা চলাচল সহ দূষণকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ইফরাজ নূরের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। হালদা নদীতে থাকা ডলফিন হচ্ছে বিপন্ন প্রজাতির। গবেষকরা বলছেন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারে এসব ডলফিন লাল তালিকাভুক্ত। ডলফিন হালদাপাড়ের মানুষদের কাছে শুশুক নামে পরিচিত। বিভিন্ন প্রজাতির এই ডলফিন রক্ষায় হালদাকে দূষণমুক্ত রাখার কথা বললেন বন্যপ্রাণী সংরক্ষকরা। হালদাকে যদি দূষণমুক্ত রাখে, হালদা নদীর স্বাস্থ্য যদি ভালো থাকে, তাহলে কিন্তু মাছ, ডলফিন আর যত প্রাণী আছে, জলজ প্রাণী, সবগুলাই কিন্তু সংরক্ষিত হয়ে যাবে। এদিকে ডলফিন রক্ষায় প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে বলে জানান স্থানীয় প্রশাসন। ডলফিনের ক্ষেত্রে যেহেতু আঘাতের বিষয়টা গুরুত্বপূর্ণ, আঘাত আসতে পারে আপনার ডেজার্ট থেকে আসতে পারে, ইনচার্জ নৌকা থেকে আসতে পারে, বা জাল থেকে মাছ শিকার আসতে পারে। এই বিষয়গুলোর কারণে আমরা বালুতলা ব্যবহৃত ডেজার্ট কিংবা ইনচার্জ নৌকা দুইটাকে আমরা একদম কঠোরভাবে নিয়ন্ত্রণ করছি। বিলুপ্ত প্রজাতির ডলফিন রক্ষায় প্রশাসন আরও উদ্যোগী হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাসুম আলিসা, 21শে টেলিভিশন। এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ভাস্কর্য নিয়ে অপপ্রচার চালানো 25 ফেসবুক আইডি শনাক্ত। দেশের বাইরে থেকে করা হচ্ছে এই অপকর্ম। পদ্মা সেতুতে দুপুরে বসছে 40তম স্প্যান, দৃশ্যমান হবে 6 কিলোমিটার। এবং বিজয়ের 49 বছরে দারুণ এগিয়েছে অর্থনীতি, জিডিপির আকার বেড়েছে 2.5 গুণ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং 21-এর সাথেই থাকুন।